প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি আব্দুল্লাল মামুন খান, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, গুণবতী ডিগ্রি কলেজ। ঘরে থাকি, নিরাপদে থাকি, আমার ঘর আমার বিদ্যালয়, এই মর্মে উজ্জীবিত হয়ে আমরা আমাদের ভার্চুয়াল জগতের মাধ্যমে আমাদের ক্লাস পরিচালনা করব। আমাদের সাথেই থাকো। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের প্রিয় সহকর্মী গুণবতী ডিগ্রি কলেজের অফিস সহকারী মিলনকান্তি দাস আমাদের ছেড়ে চলে গেছেন। ওপারে ভালো থাকবেন দাদা। এবং আমাদের গুণবতী ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য শামসুল হক কালামিয়া আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তাহার আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অনলাইন ক্লাসে ক্লাস নেব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র চতুর্থ অধ্যায়, সামষ্টিক পর্যায়ে উৎপাদন, প্রোডাকশন ইন ম্যাক্রো লেভেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামষ্টিগত চিত্রটি বা সামষ্টিগত উৎপাদন চিত্রটি ব্যাখ্যা করার আগে সামষ্টিগত শব্দটি কোথা থেকে এসেছে তা আমাদের জানা উচিত। সামষ্টিক শব্দটি ইংরেজি শব্দ ম্যাক্রো থেকে এসেছে। এই ম্যাক্রো শব্দটি এসেছে প্রাচীন গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে, যার অর্থ বড়, বৃহৎ, অর্থাৎ লার্জ। এই সামষ্টিগত চিত্র বলতে কোনো একটি নির্দিষ্ট দেশের বা নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার এক বছরে কিংবা একটি অর্থ বছরে যে পরিমাণ সামষ্টিকগত উৎপাদন হয় তার মোট বাজার মূল্যকেই বলা হয় সামষ্টিগত উৎপাদন। এই সামষ্টিগত উৎপাদন সাধারণত তিনটি বিষয়কে আমরা পরিলক্ষিত করব। তিনটি বিষয় হলো কৃষি খাত, শিল্প খাত এবং সেবা খাত। এই তিনটি বিষয়কে আমরা সামষ্টিগত চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন সামষ্টিগত উৎপাদনের কিছু চিত্র স্ক্রিনে দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তাই কৃষি উৎপাদন সামষ্টিক পর্যায়ের সবচেয়ে বড় উৎপাদন। তাই সামষ্টিক পর্যায়ে চিত্র উৎপাদনে প্রথম যে দিকটি আমাদের সামনে আসবে সেটি আমাদের কৃষি উৎপাদন। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা তোমাদের কিছু বাংলাদেশের শিল্প এবং অবকাঠামোগত চিত্র দেখাবো। প্রথমে তোমরা ঢাকা শহরের ফ্লাইওভার, ব্রিজ এবং বিল্ডিং দেখতে পাচ্ছ। দ্বিতীয় চিত্রে তোমরা বাংলাদেশের বড় অবকাঠামো পদ্মা সেতুর চিত্র দেখতে পাচ্ছ এবং তৃতীয় চিত্রে ইপিজেটের চিত্র দেখতে পাচ্ছ, এক্সপোর্ট প্রসেসিং জোন। এবং চতুর্থ চিত্রে বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রা অর্জনকারী গার্মেন্টস শিল্পের চিত্র দেখতে পাচ্ছ। এবং এগুলো সব বাংলাদেশের শিল্প উৎপাদনের চিত্র। সামষ্টিক পর্যায়ে উৎপাদনের পাঠ শেষে যে বিষয়গুলো তোমরা জানতে পারবে, জিডিপি মোট দেশজ উৎপাদন ও জিএনপি মোট জাতীয় উৎপাদন তোমরা সংজ্ঞায়িত করতে পারবে। জিডিপি ও জিএনপি নির্ণয় করতে পারবে। এনডিপি নিট দেশজ উৎপাদন, এনএনপি নিট জাতীয় উৎপাদন নির্ণয় করতে পারবে। এনআই ন্যাশনাল ইনকাম অর্থাৎ জাতীয় আয় নির্ণয় করতে পারবে এবং ব্যাখ্যা করতে পারবে। পিসিআই পার ক্যাপিটা ইনকাম মাথাপিছু আয় নির্ণয় করতে পারবে এবং সর্বোপরি একটি দেশের সামষ্টিক উৎপাদন চিত্র ব্যাখ্যা করতে পারবে। প্রথমে মোট দেশজ উৎপাদন জিডিপি নিয়ে কথা বলবো। জিডিপি হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদন। কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, কোনো দেশের অভ্যন্তরে বা ভৌগোলিক সীমানার ভিতরে বসবাসকারী সকল দেশি বিদেশি জনগণ কর্তৃক এবং প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের অর্থমূল্যের সমষ্টি। প্রিয় শিক্ষার্থী, একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করো। জিডিপি মোট দেশজ উৎপাদন আমরা একটি সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারব। জিডিপি সমান সি প্লাস জি প্লাস আই। এখানে সি কনজামশন এক্সপেন্ডিচার অর্থাৎ ভোগব্যয়, জি গভর্নমেন্ট
এক্সপেন্ডিচার সরকারি ব্যয় ও আয় ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার বিনিয়োগ ব্যয়। যখন আমরা ব্যয়ের বিষয়গুলো যোগ করব তখন আমরা পাবো জিডিপি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের মাঝে প্রশ্ন আসতে পারে আমরা ব্যয়ের বিষয়গুলো কেন জিডিপিতে যোগ করব। আমরা যখন একটি দেশের উৎপাদন চিত্র এবং মোট সেবা চিত্র উল্লেখ করব তখন সেই মোট উৎপাদন এবং সেবা উৎপন্ন করতে যে পরিমাণ ব্যয় হয় সেই ব্যয়ের পরিমাণটা আমরা একত্রিত করলে সমষ্টিগতভাবে আমরা বের করলেই আমরা জিডিপি পাবো। অর্থাৎ কোনো জিনিসের উৎপাদন এবং সেবার যে ব্যয় হচ্ছে উৎপাদন করতে বা সেবা করতে সেটি আমাদের নিরূপণ করতে হবে। শিক্ষার্থী বন্ধু, স্ক্রিনের দিকে লক্ষ্য করো। 2018 সালের ক দেশের জাতীয় আয়ের পরিমাণ দেওয়া আছে 65,000 কোটি টাকা, মোট জনসংখ্যা 14 কোটি, মোট ভোগ ব্যয় 15,000 কোটি টাকা, মোট বিনিয়োগ 12,000 কোটি টাকা, সরকারি ব্যয় দেওয়া আছে 3,500 কোটি টাকা এবং অবচয় দেওয়া আছে 120 কোটি টাকা। এখান থেকে আমরা জিডিপি পাবো সি প্লাস আই প্লাস জি। সি কনজামশন ভোগ ব্যয় দেওয়া আছে 15,000 কোটি টাকা এবং লক্ষ্য করো আই ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার বিনিয়োগ ব্যয় দেওয়া আছে 12,000 কোটি টাকা এবং জি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার দেওয়া আছে 3,500 কোটি টাকা। এই তিনটা ব্যয় যখন আমরা যোগ করব তখন আমরা একটি দেশের জিডিপি পাবো। তাহলে যোগ করে পাবো 30,500 কোটি টাকা। আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, স্ক্রিনের দিকে লক্ষ্য করো। আমরা এখন এনডিপি নেট ডোমেস্টিক প্রোডাক্ট নেট দেশজ উৎপাদন কিভাবে নির্ণয় করতে হয় সেটা জানব। এনডিপি সমান জিডিপি মাইনাস ডিসি, অর্থাৎ জিডিপি থেকে ডিপ্রিসিয়েশন কস্ট অবচয় বাদ দিলে যা পাবো সেটাই এনডিপি, অর্থাৎ ক্ষয়ক্ষতিজনিত অবচয় বাদ দিলেই আমরা নেট দেশজ উৎপাদন পাবো। দেখো, লক্ষ্য করো, আমরা যে পূর্বে অবচয় 120 কোটি টাকা পেয়েছি, এখান থেকে তোমরা এনডিপি নির্ণয় করবে। এটা তোমাদের জন্য বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এখন কথা বলবো জিএনপি মোট জাতীয় উৎপাদন নিয়ে। জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মোট জাতীয় উৎপাদন, অর্থাৎ একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা কিংবা একটি নির্দিষ্ট দেশের এক বছরের মধ্যে কিংবা একটি অর্থনৈতিক বছরের মধ্যে ওই দেশের জনগণ দ্বারা উৎপাদিত পণ্য এবং সেবা এবং ওই দেশের জনগণ বিদেশে অবস্থানরত তাদের দ্বারা উৎপাদিত সেবার পরিমাণ যখন একত্রে যোগ করা হবে তখন আমরা যেটা পাবো সেটা জিএনপি, মোট জাতীয় উৎপাদন। জিএনপিতে এই দেশে বা ওই নির্দিষ্ট দেশে অবস্থানরত বিদেশি জনগণ দ্বারা উৎপাদিত এবং সেবার পরিমাণ জিএনপিতে অন্তর্ভুক্ত হবে না, কিন্তু ওই দেশে যদি কোনো জনগণ বিদেশে থাকে তাদের দ্বারা উৎপাদিত পণ্য এবং সেবার পরিমাণ জিএনপিতে যোগ হবে। তাই জিএনপি এবং জিডিপি একটু ডিফারেন্স আছে এবং এই জিএনপির মাধ্যমে আমরা এবং জিডিপির মাধ্যমে যখন আমরা অঙ্ক করব তখন তোমরা বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারবে। সামনে তোমরা জিডিপি এবং জিএনপির অঙ্কগুলো দেখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যয় পদ্ধতিতে জিএনপি মোট জাতীয় উৎপাদন, জিএনপি সমান সি প্লাস জি প্লাস আই প্লাস এক্স মাইনাস এম। এখানে সি কনজামশন এক্সপেন্ডিচার ভোগ ব্যয় প্লাস জি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার সরকারি ব্যয় প্লাস আই ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার বিনিয়োগ ব্যয় প্লাস এক্স মাইনাস এম এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, অর্থাৎ নেট রপ্তানি নেট এক্সপোর্ট। যখন আমরা জিএনপিতে ব্যয়ের বিষয়গুলা আমরা যোগ করব, যেমন কনজামশন প্লাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার প্লাস ইনভেস্টমেন্ট প্লাস আমরা যেমন নেট রপ্তানি তার সাথে যোগ করব, আমরা যে বিষয়টা পাবো সেটাই ব্যয় পদ্ধতিতে জিএনপি। অর্থাৎ ব্যয় পদ্ধতিতে আমরা ব্যয়ের বিষয়গুলো শুধু সাথে আমরা যদি নেট রপ্তানি যোগ বিয়োগ করি তাহলে আমরা জিএনপি পাবো ব্যয় পদ্ধতিতে। অর্থাৎ আমরা বলতে পারি ব্যয় পদ্ধতিতে জিএনপিতে নেট রপ্তানির সাথে শুধু ব্যয়ের বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে।
শিক্ষার্থী বন্ধু, আই পদ্ধতিতে জিএনপি সমান আর প্লাস ডাব্লিউ প্লাস আই প্লাস পি। আর রেন্ট খাজনা, ডাব্লিউ ওয়াইজেস মজুরি ও বেতন, আই ইন্টারেস্ট সুদ এবং পি প্রফিট অর্থাৎ মুনাফা বা লাভ। এই জিএনপি আয় পদ্ধতিতে যখন নির্ণয় করব তখন আয়ের বিষয়গুলো যেমন খাজনা, মজুরি ও বেতন, সুদ, লাভ এগুলো আমরা যখন যোগ করব তখন আয় পদ্ধতিতে জিএনপি পাবো। অর্থাৎ জিএনপিতে আয় পদ্ধতিতে শুধু আয়ের বিষয়গুলোই অন্তর্ভুক্ত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এনএনপি নেট জাতীয় উৎপাদন, জিএনপি থেকে মাইনাস ডিসি ডিপ্রিসিয়েশন কস্ট অর্থাৎ ক্ষয়ক্ষতিজনিত অবচয় বাদ দিলে আমাদের যে বিষয়টা থাকবে সেটাই নেট জাতীয় উৎপাদন। অর্থাৎ জিএনপি থেকে আয় পদ্ধতিতে ব্যয় পদ্ধতিতে শুধু অবচয় বাদ দিলেই আমরা এনএনপি পাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করো। এখানে এম নামক একটি দেশের চলতি বছরের দেশটির সংশ্লিষ্ট তথ্য দেওয়া আছে। উৎপাদন ও তার টাকার পরিমাণ, মোট বিনিয়োগ টোটাল ইনভেস্ট 300 কোটি টাকা, ভোগব্যয় কনজামশন এক্সপেন্ডিচার 325 কোটি টাকা, মজুরি ও বেতন ওয়াইজেস 350 কোটি টাকা, খাজনা রেন্ট 125 কোটি টাকা, মুনাফা প্রফিট 100 কোটি টাকা, সরকারি ব্যয় গভর্নমেন্ট এক্সপেন্ডিচার 75 কোটি টাকা, সুদ ইন্টারেস্ট 70 কোটি টাকা, অবচয় ডিপ্রিসিয়েশন কস্ট 60 কোটি টাকা, রপ্তানি এক্সপোর্ট 50 কোটি টাকা, আমদানি ইম্পোর্ট 40 কোটি টাকা। এই তথ্যের আলোকে ব্যয় পদ্ধতিতে এনএনপি ও আয় পদ্ধতিতে এনএনপি নির্ণয় করবে। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, ব্যয় পদ্ধতিতে এনএনপি এবং আয় পদ্ধতিতে এনপি নির্ণয়ের জন্য এনএনপি সমান আমরা জানি জিএনপি মাইনাস ডিসি, অর্থাৎ মোট জাতীয় উৎপাদন থেকে ক্ষয়ক্ষতিজনিত অবচয় বাদ দিলে যেটা পাবো সেটাই ব্যয় পদ্ধতিতে এবং আয় পদ্ধতিতে এনএনপি। তো এনএনপি নির্ণয় করতে আমরা ব্যয় পদ্ধতিতে ব্যয়ের ক্রাইটেরিয়া উপাদানগুলো আনব। যেমন ব্যয় পদ্ধতিতে জিএনপি আমরা আগেই জানতাম সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম মাইনাস ডিসি। শুধু এখান থেকে ডিপ্রিসিয়েশন কস্ট অবচয় বাদ দিলেই আমরা ব্যয় পদ্ধতিতে পাবো। তাহলে সি দেওয়া আছে 325 কোটি টাকা, আয় দেওয়া আছে ইনভেস্টমেন্ট 300 কোটি টাকা, বিনিয়োগ এবং জি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার 75 কোটি টাকা, এবং এক্স মাইনাস এম অর্থাৎ এক্স দেওয়া আছে 50 এবং এম 40 কোটি টাকা, মাইনাস ডিপ্রিসিয়েশন কস্ট অবচয় দেওয়া আছে 60 কোটি টাকা। এইগুলো আমরা যোগ বিয়োগ করে পাবো 650 কোটি টাকা। ঠিক তেমনি আয় পদ্ধতিতে আমরা এনএনপি নির্ণয়ের ক্ষেত্রে শুধু জিএনপি আয়ের বিষয়গুলো অন্তর্ভুক্ত করব। অর্থাৎ এখানে রেন্ট প্লাস ওয়াইজেস প্লাস ইন্টারেস্ট প্লাস প্রফিট এই বিষয়গুলো যদি আমরা থেকে ডিপ্রিসিয়েশন কস্ট অবচয় বাদ দিই তাহলে আমরা কি পাবো? আয় পদ্ধতিতে এনএনপি পাবো। তাহলে এখানে দেখো আর পূর্বের সংশ্লিষ্ট তথ্য থেকে দেওয়া আছে 125 কোটি টাকা, ডাব্লিউ 350 কোটি টাকা, আই ইন্টারেস্ট 70 কোটি টাকা, পি প্রফিট মুনাফা 100 কোটি টাকা, এবং দুটো ক্ষেত্রেই ডিপ্রিসিয়েশন কস্ট অবচয় দেওয়া আসে 60 কোটি টাকা। এই তথ্যগুলো আমরা যোগ বিয়োগ করে পাবো 525 কোটি টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমরা আয় পদ্ধতিতে এবং ব্যয় পদ্ধতিতে এনএনপি নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন কথা বলবো ন্যাশনাল ইনকাম জাতীয় আয় নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল ইনকাম জাতীয় আয় সহজ অর্থে মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্য, কিন্তু ব্যাপক অর্থে একটি নির্দিষ্ট অর্থবছরে সাধারণত এক বছরে
উৎপাদনের উপাদানগুলো যেমন ভূমি, শ্রম, মূলধন কাজে লাগিয়ে যে পরিমাণ দ্রব্য সেবা উৎপাদন করা হয়, চলতি বছরে তার আর্থিক মূল্যকেই জাতীয় আয় বলে ধরা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় আয়ের আলোচনা হতে নিম্নোক্ত বিষয়গুলো আমরা পেতে পারি। 1. জাতীয় আয় হলো একটি দেশের নির্দিষ্ট সময়ের মোট আয়, অর্থাৎ জাতীয় আয় একটি নির্দিষ্ট বৎসর, অর্থবৎসর অর্থাৎ এক বছরকে নির্দেশ করবে। 2. এটি পণ্য ও সেবার আর্থিক মূল্য নির্দেশ করে। জাতীয় আয়ের মাধ্যমে পণ্য এবং সেবার আর্থিক মূল্যকেই আমরা নির্দেশ করতে পারব। 3. এটি একটি নির্দিষ্ট দেশের অর্থনৈতিক অবস্থা নির্দেশ করে। একটি দেশের অর্থনৈতিক অবস্থা কেমন তা জাতীয় আয়ের মাধ্যমে ধারণা পাওয়া যাবে। 4. এর মাধ্যমে কোনো দেশের জনগণের জীবনযাত্রার মান সম্পর্কে ধারণা পাওয়া যায়। জাতীয় আয়ের মাধ্যমে আমরা দেশের জনগণের মাথাপিছু আয় এবং জীবনযাত্রার মান সম্পর্কে ধারণা পাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুতরাং আমরা বলতে পারি যে দেশের জাতীয় আয় যত বেশি তার মাথাপিছু আয় তত বেশি। যে দেশে মাথাপিছু আয় যত বেশি সে দেশের জীবনযাত্রার মান তত উন্নত। যে দেশে মাথাপিছু আয় যত কম সে দেশের জীবনযাত্রার মান তত নিম্ন। সুতরাং জাতীয় আয়ের মাধ্যমে দুই বা ততোধিক দেশের অর্থনৈতিক তুলনা নিরূপণ করা যায়। শিক্ষার্থীবৃন্দ, একটু স্ক্রিনে লক্ষ্য করো, এখন দেওয়া আছে ন্যাশনাল ইনকাম, জাতীয় আয়, অর্থাৎ জাতীয় নির্ণয় আমরা কীভাবে নির্ণয় করতে পারবো একটু লক্ষ্য রাখো। NI ন্যাশনাল ইনকাম সমান NNP। আমরা NNP আগে জানি, যে আগেই জানতে পারছিলাম যে নিট ন্যাশনাল প্রোডাক্ট, নিট জাতীয় উৎপাদন। এই নিট জাতীয় উৎপাদন কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা আগেই জেনেছি। মাইনাস এখানে দেওয়া আছে TI অর্থাৎ ইনডাইরেক্ট ট্যাক্স, মাইনাস TP ট্রান্সফার পেমেন্ট অর্থাৎ হস্তান্তর পাওনা, মাইনাস SG গভর্নমেন্ট সারপ্লাস অর্থাৎ সরকার অর্জিত ব্যয়, প্লাস SB অর্থাৎ ভর্তুকি। এই বিষয়গুলো যখন আমরা সমাধান করব, যোগ বিয়োগ করব, তখন আমরা জাতীয় আয় পাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জাতীয় আয় নির্ণয় করতে পারবো তিনটি পদ্ধতিতে: উৎপাদন পদ্ধতি, ব্যয় পদ্ধতি এবং আয় পদ্ধতিতে। যেহেতু আমাদের বইয়ে গাণিতিক সমস্যা দেওয়া আছে ব্যয় পদ্ধতিতে এবং আয় পদ্ধতিতে, সুতরাং আমরা এই দুইটা বিষয় নিয়েই কথা বলবো। শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য রাখো, এখানে M এবং R নামক দুটি দেশের সংশ্লিষ্ট তথ্য দেওয়া আছে। তথ্যগুলো দেওয়া আছে উৎপাদন, কী কী জায়গায় উৎপাদন হচ্ছে এবং তার পরিমাণ অর্থাৎ মূল্য। এখানে মূল বিনিয়োগ, বুক ব্যয়, মজুরি ও বেতন, খাজনা, মুনাফা, সরকারি ব্যয়, সুদ, অবচয়, রপ্তানি, আমদানি, পরোক্ষ কর, হস্তান্তর পাওনা, সরকার উদ্ধৃত মুনাফা, সরকার প্রদত্ত ভর্তুকি এবং জনসংখ্যা দেওয়া আছে। এই বিষয়গুলো এলিমেন্টস থেকে এবং ক্রাইটেরিয়া থেকে আমরা M নামক দেশের ব্যয় পদ্ধতিতে এবং আয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় করব। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, NI ন্যাশনাল ইনকাম অর্থাৎ জাতীয় আয় আমরা যদি ব্যয় পদ্ধতি নির্ণয় করি, তাহলে আমরা যে সূত্র প্রয়োগ করব, NNP মাইনাস TI মাইনাস TP মাইনাস SG প্লাস SB। অর্থাৎ জাতীয় আয় হলো একটি দেশের সাথে সংশ্লিষ্ট ওই দেশের জাতীয় উৎপাদনের সাথে কিছু বিষয় যোগ হবে এবং বিয়োগ হবে। সেই বিষয়গুলো যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে জাতীয় আয় নির্ণয় করতে পারবো। যেমন ন্যাশনাল উৎপাদন থেকে বা জাতীয় উৎপাদন থেকে আমরা যখন ইনডাইরেক্ট ট্যাক্স, পরোক্ষ কর, ট্রান্সফার পেমেন্ট, হস্তান্তর পাওনা, মাইনাস SG যখন করব, গভর্নমেন্ট সারপ্লাস এবং সাবসিডি, এগুলো যখন যোগ বিয়োগ করবো তখন আমরা কি পাবো? ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় করতে পারবো। ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি NNP সমান সমান কি, GNP মাইনাস DC। এটা আমরা জাতীয় উৎপাদন ক্ষেত্রে এই সূত্রটা আমরা পেয়েছি।
এইখান থেকে আমরা যখন ব্যয় পদ্ধতিতে কথা বলতেছি, সুতরাং জিএনপির একটা ব্যয় পদ্ধতি আমরা সূত্র আগে পেয়েছিলাম, সি প্লাস আই প্লাস জি, অর্থাৎ ব্যয়ের বিষয়গুলো যখন আমাদের অন্তর্ভুক্ত হবে, প্লাস এক্স মাইনাস এম এবং ডিপ্রিসিয়েশন কস্ট আছে, সাথে অন্যান্য আনুষঙ্গিকগুলা ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস ট্রান্সফার পেমেন্ট প্লাস গভর্নমেন্ট সাপ্লাস প্লাস সাবসিডি। এই বিষয়গুলো আমরা পূর্বের ক্রাইটেরিয়া থেকে অর্থাৎ এলিমেন্টস থেকে কি আমরা অন্তর্ভুক্ত করব। এইখান থেকে আমরা এখানে যদি অন্তর্ভুক্ত করি তাহলে দেখবা কনজামশন বুক 325, ইনভেস্টমেন্ট 300, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার 75, এক্সপোর্ট রপ্তানি 50, এম ইম্পোর্ট অর্থাৎ আমদানি 40, ডিপ্রিসিয়েশন কস্ট 60, ইনডাইরেক্ট ট্যাক্স 60 এবং ট্রান্সফার পেমেন্ট 55, গভর্নমেন্ট সারপ্লাস 30 এবং সাবসিডি ভর্তুকি 65। এইগুলো যখন আমরা যোগ বিয়োগ করবো তখন আমরা পাবো 570 কোটি টাকা। তাহলে ব্যয় পদ্ধতিতে আমরা জাতীয় আয় নির্ণয় করতে পারছি 570 কোটি টাকা। আবার লক্ষ্য করো আয় পদ্ধতিতে, এখন আয় পদ্ধতিতে জাতীয় আয়ের ক্ষেত্রে একই সূত্র প্রয়োগ হবে, শুধু আয় পদ্ধতিতে জিএনপির ক্ষেত্রে দেখো আমরা জানি আর প্লাস ডাব্লিউ প্লাস আই প্লাস পি, সুতরাং একই সূত্র কিন্তু আয় পদ্ধতিতে এবং ব্যয় পদ্ধতিতে শুধু জিএনপি সূত্রের ডিফারেন্স, একটু পার্থক্য। এই সূত্রটা যখন আয় পদ্ধতিতে তখন আয় পদ্ধতিতে সূত্র প্রয়োগ করবে, ব্যয় পদ্ধতির ক্ষেত্রে ব্যয় পদ্ধতির সূত্র প্রয়োগ করবে। এখন আর দেওয়া আছে, এখান থেকে আর প্লাস ডাব্লিউ প্লাস আই প্লাস পি, এটা আমরা আগের ক্রাইটেরিয়া থেকে তথ্য থেকে সংশ্লিষ্ট দেশের তথ্য থেকে আমরা বের করব এবং সেটা এখানে প্রয়োগ করব। যখন এখানে প্রয়োগ করব তখন আমরা এই বিষয়গুলো পাবো, যেমন আর র্যান্ট খাজনা 125 কোটি টাকা, ডাব্লিউ ওয়াইজেস মজুরি ও বেতন 350 কোটি টাকা, ইনভেস্টমেন্ট সরি এখানে ইন্টারেস্ট হবে, এখানে ইনভেস্টমেন্ট না, এখানে ইন্টারেস্ট সুদ 70 কোটি টাকা প্লাস পি প্রফিট অর্থাৎ মুনাফা 100 কোটি টাকা এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো আগের মতো যা দেওয়া আছে তাই, সেই বিষয়গুলো তোমরা এখানে প্রয়োগ করবা। তাহলে আমরা পাবো এখানে আয় পদ্ধতিতে যোগ বিয়োগ করে 505 কোটি টাকা। সুতরাং আমরা পূর্বের সংশ্লিষ্ট তথ্য থেকে এম নামক দেশের ব্যয় পদ্ধতিতে বা আয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় করতে পারছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, এই ক্রাইটেরিয়া এলিমেন্টস থেকে তোমরা আর নামক দেশের ব্যয় পদ্ধতিতে এবং আয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় করবে। শিক্ষার্থীবৃন্দু, আমরা জাতীয় আয় থেকে মাথাপিছু আয় নির্ণয় করতে পারবো। একটু স্ক্রিনে লক্ষ্য করো, পার ক্যাপিটা ইনকাম অর্থাৎ মাথাপিছু আয়। মাথাপিছু আয় নির্ণয় করতে ক্ষেত্রে আমাদের একটা বিষয় আছে, জাতীয় আয়ের প্রয়োজন। জাতীয় আয়কে ওই দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে, মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে আমরা যে আয়টা পাবো সেটা হলো মাথাপিছু আয় অর্থাৎ পার ক্যাপিটা ইনকাম। সুতরাং মাথাপিছু আয় আমরা কিভাবে পাচ্ছি দেখো, ন্যাশনাল ইনকাম জাতীয় আয়, মোট জাতীয় আয় আমরা কি পাচ্ছিলাম আগে, একটা অঙ্কে যদি দেওয়া থাকে আমরা যদি লক্ষ্য রাখি, একটু লক্ষ্য রাখার স্ক্রিনের দিকে, যেমন 2018 সালে প্রদেশের কিছু এলিমেন্টস দেওয়া আছে, সেই বিষয়গুলো একটু লক্ষ্য রাখো। এখানে জনসংখ্যা দেওয়া আছে 14 কোটি টাকা এবং মোট জাতীয় আয় দেওয়া আছে কত, মোট জাতীয় দেওয়া আছে 65,000 কোটি টাকা। আমরা যদি মোট জাতীয় আয়কে জনসংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা মাথাপিছু আয় পাবো। এখানে অনেকগুলো এলিমেন্টস উপাদান দেওয়া আছে, ক্রাইটেরিয়া দেওয়া আছে, কিন্তু তুমি একটি লক্ষ্য রাখবা, যে উপাদানগুলো তোমার প্রয়োজন সেই উপাদানগুলো শুধু তোমার অঙ্কের ক্ষেত্রে প্রয়োগ করবা, বাকিগুলো তোমাদের প্রয়োগ করার কোনো প্রয়োজন নাই। সুতরাং এইভাবে আমরা মাথাপিছু আয় নির্ণয় করতে পারবো। মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে আমরা কি করবো, মাথাপিছু আয় পাবো। এখানে মোট জাতীয় আয় দেওয়া আছে 65,000 কোটি টাকা এবং মাথাপিছু জনসংখ্যা দেওয়া আছে 14 কোটি টাকা, আমরা ভাগ করলে পাচ্ছি 4,642.85 কোটি টাকা। আমরা এভাবে মাথাপিছু আয় নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ দিয়ে ক্লাসটি শেষ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমরা স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকো, নিরাপদে থাকো এবং ভার্চুয়াল সিস্টেমে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে তোমাদের পাঠ শেষ করার চেষ্টা করবে। তোমাদের কোনো সমস্যা কিংবা প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে লিখে জানাবে, ইনশাল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। বাসায় সাবান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে।
বাহিরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং বাসার বয়স্ক এবং শিশুদের প্রতি যত্নশীল হবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। ততদিন ভালো থাকো। আল্লাহ হাফেজ।